where the mind is without fear and the head is held high, where knowledge is free. প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। ভার্চুয়াল ক্লাসরুমে তোমাদের পুনরায় স্বাগত জানাই। আমি শুভ্রবিতান সাহা, মালদা জেলা স্কুলের পদার্থবিদ্যার শিক্ষক। মালদা জেলা প্রশাসন ও মালদা জেলা শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে যে অনলাইন টেলিক্লাসের আয়োজন করা হয়েছে, আজকে আমি তোমাদের সেই ক্লাসে পুনরায় চলে এসেছি দ্বাদশ শ্রেণীর ক্লাসরুমে। তোমরা ইতিমধ্যেই জানো যে আমরা তড়িৎ ক্ষেত্র অধ্যায়টি পড়ছিলাম এবং বিগত ক্লাসে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছিলাম সেইগুলো হলো তড়িৎ দ্বিমেরু কী, দ্বিমেরু ভ্রামক কী, তড়িৎ দ্বিমেরুর বিভিন্ন জায়গায় ক্ষেত্র প্রাবল্যের মান আমরা বের করেছিলাম এবং একটা তড়িৎ দ্বিমেরুকে যখন আমরা ইলেকট্রিক ফিল্ডে প্লেস করব তখন তার উপর কত টর্ক কাজ করে সেই রাশিমালাটা আমরা আগের দিন বের করেছিলাম। আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হবে গাউসের উপপাদ্য। গাউসের উপপাদ্য পড়ার আগে আমরা আনুষঙ্গিক কিছু বিষয় আমাদের পড়তে হবে এবং সেই আনুষঙ্গিক বিষয়গুলোর মধ্যে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে ক্ষেত্র ভেক্টর কী, ইলেকট্রিক ফ্লাক্স কী। এই বিষয়গুলো যদি আমরা না জানি বা না পড়ি তাহলে কিন্তু আমরা গাউসের উপপাদ্য কিছুই বুঝতে পারবো না। তো তার আগে আমাদের কিছু জিনিস জানতে হবে। ক্ষেত্র ভেক্টর কী এবং ইলেকট্রিক ফ্লাক্স কী, সেই বিষয়গুলোতে আমরা আসছি। আমরা আজকে শুরু করব পরাবিদ্যুৎ বা ডাইইলেকট্রিক দিয়ে। পরাবিদ্যুৎ জিনিসটা কি? পরাবিদ্যুৎ হচ্ছে এমন একটা পদার্থ যেই পদার্থে কোনো মুক্ত ইলেকট্রন থাকবে না। তোমরা জানো যে কোনো পরিবাহীর মধ্যে বা কোনো পদার্থে কারেন্ট ক্যারি কে করে? তড়িৎ পরিবহনের জন্য মেন যে দায়ী তারা হচ্ছে মুক্ত ইলেকট্রন, ঠিক আছে? তাহলে পরাবিদ্যুৎ কারা? যাদের মধ্যে কোনো মুক্ত ইলেকট্রন থাকবে না, অর্থাৎ তারা কারেন্ট ক্যারি করতে পারবে না। তো এরকম উদাহরণ কারা আছে? এরা ধরে নাও অভ্র, কোয়ার্জ, জল, প্লাস্টিক, এরা হচ্ছে প্রত্যেকে পরাবিদ্যুৎ। অর্থাৎ এদেরকে কি বললাম? এদের মধ্যে কোনো মুক্ত ইলেকট্রন থাকবে না, ঠিক আছে? তবে আমি যদি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি বা তড়িৎ ক্ষেত্র যদি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু এদের পৃষ্ঠতলে এক ধরনের তড়িতাধান আবিষ্ট হবে বা তড়িতাধান উৎপন্ন হবে, কিন্তু কোনো তড়িৎ প্রবাহ হবে না। এটা মাথায় রাখতে হবে যে আমি যদি ইলেকট্রিক ফিল্ডে অ্যাপ্লাই করি, সবই আজকে আসবো, তড়িৎ পরাবিদ্যুতের মধ্যে যদি আমি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি তাহলে এদের পৃষ্ঠে কিছুটা তড়িতাধান আবিষ্ট হয় কিন্তু কোনো কারেন্ট ক্যারি করে না। তো পরাবিদ্যুৎ মেনলি দু রকম, একটা হচ্ছে অমেরুবর্তী পদার্থ আর একটা হচ্ছে মেরুবর্তী পদার্থ। অমেরুবর্তী পদার্থ বা নন পোলার সাবস্টেন্স এবং মেরুবর্তী পদার্থ বা পোলার সাবস্টেন্স। তাহলে আমরা প্রথমে আলোচনা করব অমেরুবর্তী পদার্থ নিয়ে। অমেরুবর্তী পদার্থ কারা? অমেরুবর্তী পদার্থ তৈরি হয় অমেরুবর্তী অণু দ্বারা। তো এইবার যে পদার্থের অণুগুলির মধ্যে ঋণাত্মক আধানের বন্টন কেন্দ্র ও ধনাত্মক আধানের বন্টন কেন্দ্র, অর্থাৎ ইলেকট্রন সমূহের কেন্দ্র এবং প্রোটন সমূহের কেন্দ্র তারা একই বিন্দুতে থাকে, তাদেরকে আমরা অমেরুবর্তী পদার্থ বলবো। আমি যদি অমেরুবর্তী পদার্থের অণুর একটা ছবি আঁকি
একটা অমেরুবর্তী পদার্থের অণু এবং এই একই জায়গাতে দেখো ধনাত্মক আধান সমূহের কেন্দ্র এবং ঋণাত্মক আধান সমূহের কেন্দ্র একই জায়গায় আছে, অর্থাৎ ইলেকট্রনের কেন্দ্র এবং প্রোটনের কেন্দ্র একই জায়গায় আছে। ঠিক আছে, তো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ইলেকট্রন এবং প্রোটন একই জায়গায় কেমন করে অবস্থান করতে পারে, কারণ ইলেকট্রন তো থাকে নিউক্লিয়াসের বাইরে এবং প্রোটন থাকে নিউক্লিয়াসের ভেতরে। ঠিকই তোমরা জানো, কিন্তু এইখানে তাদের মধ্যে ব্যবধানটা এতটাই ছোট থাকে, এতটাই কাছাকাছি থাকে যে ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে ব্যবধানটা অলমোস্ট আমরা জিরো ধরে নিই। ইলেকট্রন সমূহের কেন্দ্র এবং প্রোটন সমূহের কেন্দ্র এদের মধ্যে ব্যবধানটা অলমোস্ট আমরা জিরো ধরে নিই। ঠিক আছে, তাহলে অমেরুবর্তী অণু যারা আছে তাদের ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামক কত হবে? এর আগের দিনই আমরা পড়িয়েছি দ্বিমেরু ভ্রামক। দ্বিমেরু ভ্রামক কত হবে? দ্বিমেরু ভ্রামক তোমরা জানো যে কোনো একটা আধান ইনটু তাদের মধ্যে দূরত্ব, অর্থাৎ আমি যদি দুটো আধান নিই, সমপরিমাণ এবং বিপরীতধর্মী আধান ছিল, তাদের মধ্যে ব্যবধান ছিল 2L তড়িৎ দ্বিমেরুতে, তাহলে দ্বিমেরু ভ্রামক হচ্ছে P = 2L3। এটা তোমরা জানো, গত ক্লাসে করা হয়েছে। তাহলে এখানে তো ইলেকট্রন সমূহের কেন্দ্র আর প্রোটন সমূহের কেন্দ্রের মধ্যে কোনো ব্যবধানই নেই বেসিক্যালি, তাহলে অমেরুবর্তী পদার্থের দ্বিমেরু ভ্রামক সেটা কিন্তু জিরো। অমেরুবর্তী পদার্থের দ্বিমেরু ভ্রামক জিরো। এরকম পদার্থের উদাহরণ কি হবে? অমেরুবর্তী পদার্থের উদাহরণ হচ্ছে CH4 মিথেন। আচ্ছা, এইবার অমেরুবর্তী পদার্থকে যদি আমি ইলেকট্রিক ফিল্ডে প্লেস করি তাহলে কি ঘটনাটা ঘটবে? অমেরুবর্তী পদার্থকে যদি আমি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে প্লেস করি তাহলে দেখো ইলেকট্রিক ফিল্ড প্লেস করেছি, তখন কিন্তু দেখো ঋণাত্মক আধানের কেন্দ্র আর ধনাত্মক আধানের কেন্দ্র অর্থাৎ ইলেকট্রনের কেন্দ্র এবং প্রোটনের কেন্দ্রের মধ্যে একটা সুস্পষ্ট ব্যবধান পাওয়া গেছে, অর্থাৎ তখন কিন্তু তাদের মধ্যে একটা দ্বিমেরু আবিষ্ট হবে। ঠিক আছে, প্রথমে কিন্তু দ্বিমেরু ভ্রামক ছিল না, কিন্তু যখন আমি একটা অমেরুবর্তী অণুকে আমি ইলেকট্রিক ফিল্ডে প্লেস করেছি তাদের মধ্যে একটা দ্বিমেরু আবিষ্ট হলো, একে আমরা বলবো আবিষ্ট দ্বিমেরু, ইন্ডাকশন ডাইপোল। ঠিক আছে, এবং দ্বিমেরু আবিষ্ট হলে তাহলে এখানে একটা আবিষ্ট আধান হবে এবং তখন কিন্তু তারা কারেন্ট ক্যারি করতে পারবে না। একটা আধান আবিষ্ট হবে বটে, কিছু স্বল্প স্ট্যাটিক ইলেকট্রিসিটি তৈরি হতে পারে, কিন্তু কারেন্ট ইলেকট্রিসিটি কখনো হবে না, কারণ এদের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে না। তাহলে এই হচ্ছে তোমাদের অমেরুবর্তী পদার্থ এবং তাদের গঠন আমরা জেনে নিলাম। এরপরে আমরা পড়ব মেরুবর্তী পদার্থ। মেরুবর্তী পদার্থ কারা? মেরুবর্তী পদার্থের অণু, মেরুবর্তী পদার্থের অণুর মধ্যে ইলেকট্রনের আধানের কেন্দ্র এবং প্রোটনের কেন্দ্র এদের মধ্যে একটা সুস্পষ্ট ব্যবধান আগে থেকেই থাকবে। অমেরুবর্তীতে কী হয়েছিল? আমরা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করেছিলাম, তারপরে তাদের মধ্যে একটা ব্যবধান হলো, ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে একটা ব্যবধান পাওয়া গেল, কিন্তু মেরুবর্তীতে সেটা না, মেরুবর্তীতে আগে থেকেই তাদের মধ্যে একটা দ্বিমেরু ভ্রামক কিন্তু থাকবে, অর্থাৎ তাদের মধ্যে একটা সুস্পষ্ট ব্যবধান থাকবে। এবং এর উদাহরণ হচ্ছে NH3 অ্যামোনিয়া। এবং আমি যদি একটা মেরুবর্তী পদার্থের অণুর একটা গঠন কল্পনা করি, দেখো প্রত্যেকের মধ্যে কিন্তু দ্বিমেরু ভ্রামক তৈরি হয়েছে, প্রত্যেকের মধ্যে একটা দ্বিমেরু ভ্রামক আছে, ইলেকট্রিক ফিল্ডে দেওয়ার আগেই এদের মধ্যে কিন্তু দ্বিমেরু ভ্রামক থাকে। তো এদেরকে যদি আমি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে দিই, সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি প্লেস করি, তাহলে কি হবে? সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে দিলে তখন কিন্তু অণুগুলোর
একটার সুন্দর একটা সুসজ্জিতভাবে অবস্থান করবে, অর্থাৎ তাদের ওরিয়েন্টেশনটা একটা সুন্দর একটা ওরিয়েন্টেশন হয়ে তারা কিন্তু বিন্যস্ত হয়ে থাকবে। এই হচ্ছে মেরুবর্তী পদার্থ। এবং এখানেও তাই, দ্বিমেরু একটা আবিষ্ট হওয়ার জন্য এদের মধ্যে একটা আবিষ্ট আধান থাকবে, কিন্তু তাও এরা কারেন্ট ক্যারি করতে পারবে না। অল্প স্ট্যাটিক ইলেকট্রিসিটি কারেন্ট তৈরি করতে পারে, কিন্তু কারেন্ট ইলেকট্রিসিটি কখনোই তৈরি করবে না। অমেরুবর্তী এবং মেরুবর্তী কেউ কারেন্ট ইলেকট্রিসিটি তৈরি করতে পারে না, কারণ এদের মধ্যে মুক্ত ইলেকট্রন নেই। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। এইবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ক্ষেত্র ভেক্টর। ক্ষেত্র ভেক্টর কি? পদার্থবিজ্ঞানের বিভিন্ন জায়গায় আমরা কিন্তু ক্ষেত্রফলকে কিন্তু ভেক্টর হিসাবে কিন্তু বিবেচনা করি। হ্যাঁ, 90% জায়গায়, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা ক্ষেত্রফলকে ভেক্টর হিসাবে বিবেচনা করি। এবং এই যে ভেক্টর হিসাবে বিবেচনা করব, তার মানে ক্ষেত্রফলের একটা মান থাকবে আর একটা ডিরেকশন থাকবে। বলেছে মানটা হবে ক্ষেত্রফলের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্য দ্বারা ক্ষেত্রফলের মান বিবেচনা করা হবে, এবং ডিরেকশন হবে সেই যে ক্ষেত্রফল তার বহির্মুখে যদি আমরা একটা লম্ব অঙ্কন করি, তাহলে সেইটাই হচ্ছে তার ডিরেকশানকে ডিনোট করবে। কীরকম ব্যাপারটা? ধরো আমি এখানে একটা যে কোনো একটা ক্ষেত্রফল নিলাম, সাপোজ এস হচ্ছে একটা ক্ষেত্রফল যে কোনো। ধরো এইখানে আমি একটা ছোট অংশ কল্পনা করলাম, এইটা ডিএস। এটা যদি ডিএস হয়, তাহলে এইটুকু যে ক্ষেত্রফলের যে দৈর্ঘ্য, সেটা দ্বারা ডিএসের মানটা সূচিত করবে। এবং ডিরেকশান কোন দিকে হবে? ডিএসের ডিরেকশান হবে সবসময় এই ক্ষেত্র থেকে বাইরের দিকে। আমি যদি একটা লম্ব অঙ্কন করি, তাহলে সেটাই কিন্তু ক্ষেত্র ভেক্টরের ডিরেকশানটা ডিনোট করবে, ডিএস মাথায় অ্যারো। হ্যাঁ, তো এইটা হচ্ছে ক্ষেত্র ভেক্টর। ক্ষেত্রফল তার মান দ্বারা আমরা সেই ক্ষেত্র ভেক্টরের ম্যাগনিটিউডটা ডিনোট করি, এবং তার সঙ্গে সেই তলের সঙ্গে বাইরের দিকে আমরা যদি একটা পারপেন্ডিকুলার লম্ব টানি, তাহলে কিন্তু সেটা তার ডিরেকশনকে বিবেচনা করবে। ঠিক আছে? আচ্ছা, ক্ষেত্র ভেক্টরটা আমাদের লাগবে গাউসের উপপাদ্য বোঝার জন্য। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে তড়িৎ ফ্লাক্স। ইংরেজিতে ইলেকট্রিক ফ্লাক্স। অত্যন্ত ইম্পর্টেন্ট ইলেকট্রিক ফ্লাক্স। পরবর্তীকালে আমরা গাউসের উপপাদ্য পুরোটাই ইলেকট্রিক ফ্লাক্সের ওপর দাঁড়িয়ে আছে, এবং এখন যদি আমরা ভালো করে বুঝতে না পারি, তাহলে কিন্তু গাউসের উপপাদ্যটা বুঝতেই পারবো না। ইলেকট্রিক ফ্লাক্সটা কি? আগে আমি ডেফিনেশনটা বলছি, তারপরে আমি ব্যাখ্যায় যাব। ডেফিনেশনটা কি? কোনো তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স কি বোঝায়? কোনো তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স বোঝাবে ওই তল থেকে অভিলম্বভাবে নির্গত বলরেখার সংখ্যা। ঠিক আছে? কোনো তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স ডিনোট করবে ওই তল থেকে কতগুলো অভিলম্বভাবে অতিক্রান্ত বলরেখা বেরিয়েছে, বা অবিলম্বভাবে নির্গত বলরেখার সংখ্যা। তাহলে বুঝতেই পারছো যে ইলেকট্রিক ফ্লাক্স ইজ নাথিং বাট এ নাম্বার। সেটা কিন্তু অ্যাকচুয়ালি একটা নাম্বারকে ডিনোট করে। কিসের নাম্বার? কতগুলো বলরেখা ওই তল থেকে লম্বভাবে বের হয়েছে। তাহলে তোমরা জানো সংখ্যা যদি বিচার করে, তাহলে অবশ্যই তড়িৎ ফ্লাক্স একটা স্কেলার রাশি। ঠিক আছে? তড়িৎ ফ্লাক্সকে আমরা একটা স্কেলার রাশি, যেটাকে আমরা ফাই দিয়ে ডিনোট করব, সেটা তড়িৎ ফ্লাক্স। কোনো তল থেকে আমি লিখে দিচ্ছি, কোনো তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স সূচিত করে ওই তল থেকে অভিলম্ব ভাবে
অতিক্রান্ত বলরেখার সংখ্যা। এবং এটা কিন্তু একটা স্কেলার রাশি, হ্যাঁ, ফাইটা হচ্ছে একটা স্কেলার রাশি, কারণ যেহেতু এটা একটা সংখ্যা বোঝাচ্ছে। তাহলে বিষয়টা কীরকম, আমি এবার একটু ব্যাখ্যায় যাই। ধরো এখানে একটা তল আছে, যে কোনো তল, সাপোজ এস, এস হচ্ছে তল। এইখানে একটা ছোট অংশ ধরো কল্পনা করো ডিএস, এইটুকু ক্ষেত্রফল, তার মান হচ্ছে ডিএস। ডিরেকশান কোন দিকে? ডিরেকশান সবসময় হয় পারপেন্ডিকুলারলি বাইরের দিকে, ডিএস তার ডিরেকশান হচ্ছে ওই দিকে। এবার ধরো এই বদ্ধতলটাকে আমি একটা সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে প্লেস করেছি। এইদিকে তোমার তড়িৎ ক্ষেত্র কাজ করছে ই, এইদিকে ই কাজ করছে, এবং ই আর ডিএস এর মধ্যে অ্যাঙ্গেলটা কত? ই আর ডিএস এর মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এবার ই আর ডিএস এর মধ্যে অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে তড়িৎ ফ্লাক্স কত হবে? আমাদের তড়িৎ ফ্লাক্স বের করতে হবে। তো এই জিনিসটা বোঝার জন্য আমাদের কিন্তু একটা প্রিভিয়াস নলেজ কিন্তু খুব কাজে আসবে, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে করেছিলাম। সেটা কি? সেটা হচ্ছে ম্যাক্সওয়েলের থিওরি। ম্যাক্সওয়েলের থিওরিতে কী ছিল? যে বলরেখার সাহায্যে তড়িৎ ক্ষেত্রের একটা কনসেপশান কিন্তু ছিল। তো সেখানে তোমরা কি দেখেছো? সেখানে তোমরা দেখেছো যে কোনো বিন্দুর চতুর্দিকে একক ক্ষেত্রফল থেকে যে বলরেখাটা বেরোয় সেটা হচ্ছে ক্ষেত্র প্রাবল্য। ঠিক আছে, তাহলে আমি এখানে তোমাদের লিখে দিই। আচ্ছা, এইটা তোমরা আশা করি লিখে নিয়েছো খাতায়, এইটা আমি মিটিয়ে দিচ্ছি। তোমরা ম্যাক্সওয়েলের তত্ত্ব কি দেখেছো? একক ক্ষেত্রফল থেকে নির্গত বলরেখার সংখ্যা, সেটা হচ্ছে ক্ষেত্র প্রাবল্য। আচ্ছা, একক ক্ষেত্রফল থেকে নির্গত বলরেখার সংখ্যা, সেটা ক্ষেত্র প্রাবল্য। আমরা পড়েছিলাম ওইটা, কোনো বিন্দুর চতুর্দিকে যদি আমি একটা বদ্ধতল কল্পনা করি, তাহলে সেই বদ্ধতলের একক ক্ষেত্রফল থেকে যে বলরেখার সংখ্যাটা বেরোয় সেটাই হচ্ছে ক্ষেত্র প্রাবল্য। কিন্তু ক্ষেত্র প্রাবল্যের সঙ্গে ইলেকট্রিক ফ্লাক্সের কিন্তু একটা পার্থক্য আছে। একক ক্ষেত্রফল থেকে নির্গত বলরেখার সংখ্যা ক্ষেত্র প্রাবল্য, কিন্তু টোটাল তল থেকে যতগুলো বলরেখার সংখ্যা সেটা হচ্ছে কিন্তু ইলেকট্রিক ফ্লাক্স। তাহলে একক ক্ষেত্রফল থেকে নির্গত বলরেখার সংখ্যা যদি ক্ষেত্র প্রাবল্য হয়, যেটাকে আমরা ই দিয়ে ডিনোট করি, তাহলে ডিএস ক্ষেত্রফল থেকে নির্গত বলরেখার সংখ্যা কত হবে? সেটা হবে ইডিএস। একক ক্ষেত্রফল থেকে নির্গত বলরেখার সংখ্যা ই, তাহলে ডিএস ক্ষেত্রফল থেকে নির্গত বলরেখার সংখ্যা ইডিএস। কিন্তু দুটোই ভেক্টর রাশি অ্যাকচুয়ালি, ক্ষেত্র প্রাবল্য একটা ভেক্টর রাশি, ডিএসও একটা ভেক্টর রাশি। দুটো ভেক্টরে ডিরেক্ট গুণ করা যায় না, আমরা ডট প্রোডাক্ট করতে পারবো, তাহলে হচ্ছে ই ডট ডিএস। এবং ক্ষেত্র প্রাবল্যকে সবসময়, ইলেকট্রিক ফ্লাক্সকে সবসময় ফাই দিয়ে ডিনোট করে। তো এখানে যেহেতু খুব ক্ষুদ্র অংশ নিয়েছি ডিএস, তাই জন্য এটাকে আমরা ডি ফাই লিখবো। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? ডি ফাই ইকুয়াল টু ই ডট ডিএস। এই যে সমগ্র তল থেকে নির্গত বলরেখার সংখ্যা ই ডট ডিএস। আচ্ছা, তাহলে আমি যদি ডি ফাই থেকে যদি আমি ফাই বের করতে চাই, তাহলে কি করব? এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন ওভার দ্য টোটাল সারফেস এস, আমি তলায় এস লিখেছি এই জন্য, কারণ এইটা সমগ্র তলকে সূচিত করছে, সমগ্র তলের ওপর ইন্টিগ্রেশনটা হচ্ছে ই ডট ডিএস। তাহলে এটা ডট প্রোডাক্ট ভাঙলে ইডিএস কস থিটা। এটাকে অনেক সময় ই কস থিটাকে ইএন দিয়ে লেখে, ইএন ডিএস, যেখানে ইএনটা হচ্ছে ই কস থিটা, ক্ষেত্র প্রাবল্যের অনুভূমিক উপাংশ।
ক্ষেত্র প্রাবল্যের অনুভূমিক উপাংশ। তাহলে ফাই হচ্ছে ইন্টিগ্রেশন এস ইএন ডিএস। হ্যাঁ, তাহলে তোমরা বুঝতে পারলে যে এইটাই হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্সের কিন্তু রাশিমালা, ফাই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ইএন ডিএস, বা এখানেও আমরা ছেড়ে দিতে পারি ই কস থিটা ডিএস। আচ্ছা, আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছো। এবার তোমাদের কিছু স্পেশাল কেস দেখতে হবে। স্পেশাল কেস কীরকম? সেটা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্সটা কখন ম্যাক্সিমাম হয়। ইলেকট্রিক ফ্লাক্সটা ম্যাক্সিমাম কখন হয়? ফাই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ই কস থিটা ডিএস। এখন দেখো, থিটাটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, থিটা 90 ডিগ্রি হয়ে গেলে কি হবে? তাহলে তো ফাইটা 0 হয়ে যাবে, cos 90 0, অর্থাৎ ইলেকট্রিক ফ্লাক্সটার মিনিমাম ভ্যালু কত? সেটা হচ্ছে 0। আচ্ছা, ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? যদি থিটাটা 0 ডিগ্রি হয়ে যায় তাহলে কি হবে? ফাইটা cos 0 মানে ইডিএস শুরু থাকবে, cos 0 লেখা না লেখা সমান, কারণ 1। তাহলে এটা হচ্ছে এই ইন্টিগ্রেশনটা যদি ই এর ডিএসের ওপর ইন্টিগ্রেশনটা ক্যাপিটাল এস হবে, ইএস। তাহলে এটা হচ্ছে ফাইয়ের, এটা হচ্ছে মিনিমাম ভ্যালু, এটা হচ্ছে ফাইয়ের ম্যাক্সিমাম ভ্যালু। ইলেকট্রিক ফ্লাক্সের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে ই ইন্টু এস। আচ্ছা, ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এইবার তোমাদের এককটা জানতে হবে, একক এবং মাত্রাটা জানতে হবে, যেটা তোমরা জানো যে তড়িৎ ফ্লাক্সের একক এবং মাত্রা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার সময় খুবই দিয়ে দেয়। একক, দেখো তড়িৎ ফ্লাক্স মানে তো ই ডট ডিএস, ইন্টিগ্রেশন মানে ডি ফাই মানে হচ্ছে ই ডট ডিএস, তার মানে ই এর একক ইন্টু ডিএস এর একক। ই এর একক তোমরা জানো কি? তো এটা ই মানে তোমরা জানো এফ বাই কিউ, মানে নিউটন পার কুলম, নিউটন কুলম ইনভার্স মিটার টু দি পাওয়ার মিটার স্কোয়ার, কারণ ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার। আচ্ছা, এখানে একই রকমভাবে এটা এসআইতে, সিজিএসে কী হবে? এগুলোর সিজিএস ফর্ম লিখে দাও, ইএসইউ, ডাইন ইএসইউ ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার, এই হচ্ছে সিজিএস। ঠিক আছে, আচ্ছা, এবার মাত্রাটা বলে দাও কত হবে? মাত্রা, মাত্রা ই এর মাত্রা মানে কি? এফ এর মাত্রা বাই কিউ এর মাত্রা। তাহলে ই এর মাত্রা মানে হচ্ছে এফ এর মাত্রা বাই কিউ এর মাত্রা। এফ এর মাত্রা তো এম এল টি মাইনাস 2 বাই আই টি। তাহলে এটা করলে কত হচ্ছে? এম এল টি মাইনাস 3 আই মাইনাস 1। কিন্তু এখানে মাত্রা তো ই এর মাত্রা আমাদের চাই না, আমাদের চাই হচ্ছে তড়িৎ ফ্লাক্সের মাত্রা, সেটা হচ্ছে ই ডট ডিএস। তাহলে এখানে ডিএস মানে ক্ষেত্রফলের মাত্রাটা গুণ হবে, তাহলে এটা হয়ে যাবে এম এল কিউব টি মাইনাস কিউব আই মাইনাস 1। এইটা হচ্ছে তড়িৎ ফ্লাক্সের মাত্রা। তাহলে একক পেয়ে গেলাম, মাত্রা পেয়ে গেলাম। একক এবং মাত্রা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, কারণ এগুলো কিন্তু পরীক্ষার সময় অবজেক্টিভ খুবই দিয়ে দেয়। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এইবার আমাদের একটা জিনিস জানতে হবে যে তড়িৎ ফ্লাক্স কিন্তু ধনাত্মক এবং ঋণাত্মক দুটোই হতে পারে। তড়িৎ ফ্লাক্স ধনাত্মক এবং ঋণাত্মক দুটোই হতে পারে। তো ধনাত্মক তড়িৎ ফ্লাক্স কখন বলবো আমরা? ধনাত্মক তড়িৎ ফ্লাক্স কাকে বলবো? যে যখন কোনো তল থেকে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশান বাইরের দিকে হবে, বহির্মুখী, হ্যাঁ, সেই কোনো তলের সঙ্গে জড়িত
ইলেকট্রিক ফ্লাক্স সেটা পজিটিভ হবে কখন, যখন তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের যে ডিরেকশানটা এর যে ডিরেকশানটা সেটা হবে ওই তল থেকে বাইরের দিকে, এবং ঋণাত্মক তড়িৎ ফ্লাক্স কাকে বলবো, যখন ইলেকট্রিক ফিল্ডের যে ডিরেকশান সেটা হবে তলের ভেতরের দিকে। ঠিক আছে, এই হচ্ছে যদি বাইরের দিকে হয় তাহলে সেটা হচ্ছে পজিটিভ ইলেকট্রিক ফ্লাক্স, আর এর ডিরেকশান যদি ভেতরের দিকে হয় বা এরকম হতে পারে, ধরো এখানে একটা আধান আছে তার জন্য ইলেকট্রিক ফ্লাক্স হচ্ছে বাইরের দিকে, আর এখানে একটা আধান আছে তার জন্য ইলেকট্রিক ফ্লাক্স হচ্ছে ভেতরের দিকে, তাহলে এক্ষেত্রে কিন্তু ইলেকট্রিক ফ্লাক্সটা নেগেটিভ হবে। অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের যে ডিরেকশন তার উপর নির্ভর করছে ইলেকট্রিক ফ্লাক্সের মানটা পজিটিভ হবে না নেগেটিভ হবে। ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন যদি বাইরের দিকে হয় তাহলে পজিটিভ, আর ভেতরের দিকে হলে নেগেটিভ। আচ্ছা, এইবার আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ঘনকোণ। ঘনকোণ থেকে বিশেষ কোশ্চেন দেয় না, কিন্তু একক ঘনকোণ একটা আছে, ওখান থেকে 1 নম্বরে কোশ্চেন মাঝে মধ্যে দিয়ে দেয়। আর ঘনকোণ তোমাদের জানতে হবে, আমরা গাউসের উপপাদ্যের প্রমাণ করব একটু পরে, তখন ঘনকোণের কনসেপশনটা কাজে লাগবে। তো ঘনকোণটা কি, ধরা যাক আমি এখানে একটা বিন্দু নিলাম, এইবার সেই বিন্দু থেকে কিছুটা দূরে আমি একটা তল নিলাম, কিছুটা দূরে নিয়েছি, এই বিন্দু থেকে কিছুটা দূরে আমি একটা তল নিয়েছি। তো এই তলটা, এই তলের প্রতিটি বিন্দু এই বিন্দুর সঙ্গে যে কোণটা তৈরি করছে, এই বিন্দুর সঙ্গে যে কোণটা তৈরি করছে, দেখো অনেকটা এরকম শেপেরই হবে, সেই কোণটাকেই বলছে ঘনকোণ। তো আমরা এটা যদি যুক্ত করি, একটি বিন্দু থেকে কিছুটা দূরে আমি যে কোনো একটা তল কল্পনা করেছি, এবং সেই তলের প্রতিটি বিন্দু এই বিন্দুর সঙ্গে যে কোণটা তৈরি করছে তাকে আমরা ঘনকোণ বলছি। ঘনকোণকে ক্যাপিটাল ওমেগা দিয়ে ডিনোট করে। ঘনকোণকে ক্যাপিটাল ওমেগা দিয়ে আমরা ডিনোট করব, এবং এই তলটা কিন্তু এর মতোই অনেকটা দেখতে হবে, ক্যাপিটাল ওমেগা। আচ্ছা, এইবার আমরা পড়ব একক ঘনকোণ। একক ঘনকোণটা কি, ধরা যাক আমি একটা গোলক কল্পনা করব যার ব্যাসার্ধ হচ্ছে আর, আর ব্যাসার্ধের একটা গোলক আমি কল্পনা করেছি। ঠিক আছে, তাহলে এবার কি করব, যেই মানের আমি ব্যাসার্ধ কল্পনা করব, যেই মানের ব্যাসার্ধ কল্পনা করেছি তার বর্গ অর্থাৎ r² এই ক্ষেত্রফলযুক্ত একটা ক্ষেত্র আমাকে কল্পনা করতে হবে। কোথায়, এখানে, এইটা হচ্ছে r² ক্ষেত্রফল। এবং এই ক্ষেত্রফলটা এই বৃত্তের বা গোলকের কেন্দ্রে যে কোণটা তৈরি করে সেই কোণটাকেই বলছি আমরা ওমেগা। একক ঘনকোণকে আমরা ওমেগা দিয়ে ডিনোট করব, একক ঘনকোণ বা ওমেগা। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, আমি আর ব্যাসার্ধের একটা গোলক কল্পনা করলাম, এবং যেই ব্যাসার্ধের গোলকটা কল্পনা করেছি তার স্কোয়ার মানে r² ব্যাসার্ধের একটা ক্ষেত্রফল এইখানে আমরা কল্পনা করেছি, এবং এই ক্ষেত্রফলটা বৃত্তের কেন্দ্রে যে কোণ করবে তাকে আমরা বলছি একক ঘনকোণ। অবশ্যই ঘনকোণ একটা মাত্রাহীন রাশি, ঘনকোণ একটা মাত্রাহীন রাশি, কিন্তু একক ঘনকোণের একটা একক আছে, এটাকে আমরা স্টেরেডিয়ানও বলি। একক ঘনকোণের এককটা হচ্ছে স্টেরেডিয়ান, এককটাও কিন্তু মাত্রাহীন। ঠিক আছে, তাহলে এর মাত্রাটা কি হবে, তাহলে এস আমরা বলতে পারি যে ওমেগা একক ঘনকোণটা কি হবে, একক ঘনকোণের মানটা কত হবে, একক ঘনকোণের মানটা হবে মানে এই গোলক দ্বারা গোলকের কেন্দ্রে যত কোণ তৈরি করলো সেইটা, তো টোটাল গোলক দ্বারা এই গোলকীয় তলটা এই গোলকের কেন্দ্রে যে কোণটা তৈরি করেছে সেটা মানে কি, সেটা হচ্ছে এস টোটাল ক্ষেত্রফল ডিভাইডেড বাই এইটুকু জায়গার ক্ষেত্রফল। তাহলে টোটাল ক্ষেত্রফল কত, এস গোলকের ক্ষেত্রফল তোমরা জানো 4πr² ডিভাইডেড বাই r², তাহলে হচ্ছে 4π। তাহলে গোলকের ক্ষেত্রে একক ঘনকোণের মান হচ্ছে বা ওমেগার মান হচ্ছে 4π। তো এইটা আমাদের কাজে লাগবে। আমরা পরবর্তীকালে যখন আমরা
ইয়ে করব, গাউসের উপপাদ্য করব, তখন কিন্তু আমাদের এটা খুবই কাজে লাগবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, গাউসের উপপাদ্য। পরীক্ষার জন্য প্রচণ্ড ইম্পর্ট্যান্ট গাউসের উপপাদ্য, এবং প্রায় প্রত্যেক বছরই কোশ্চেন এখান থেকে দেয়। হ্যাঁ, গাউসের উপপাদ্যটা অ্যাকচুয়ালি আমাদের কি কাজে লাগে? গাউসের উপপাদ্যর দ্বারা আমরা কিন্তু তড়িৎ ফ্লাক্স কিন্তু আমরা বের করি। তড়িৎ ফ্লাক্স বের করতে আমাদের গাউসের উপপাদ্য কাজে লাগে। তাহলে এর বিবৃতিটা আগে আমি বলে দিই, তারপর ব্যাখ্যায় যাব। গাউসের উপপাদ্যের বিবৃতি বলেছে যে কোনো বদ্ধতলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স কত, সেটা হচ্ছে যে ওই বদ্ধতলের মধ্যে যে তড়িৎ আধান আছে তার 1/ε গুণ। আমি আরেকবার বলে দিচ্ছি, কোনো বদ্ধতলের মধ্যে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স সেটা সেই বদ্ধতলের মধ্যে যে পরিমাণ আধান আছে তার 1/ε গুণ হবে। তাহলে এটা যদি আমি লিখি, তাহলে এই হচ্ছে একটা বদ্ধতল, এস হচ্ছে একটা বদ্ধতল, এর তড়িৎ ফ্লাক্স হচ্ছে E.ds, এবং ধরে নিলাম সেই বদ্ধতলের মধ্যে কিউ পরিমাণ আধান আছে, এবং Q/1/ε, যেহেতু মানে যেখানে এপসাইলনটা হচ্ছে ওই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। তাহলে এটা হচ্ছে গাউসের সূত্রের বিবৃতি, গাউসের উপপাদ্যের বিবৃতি। কোনো বদ্ধতলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই বদ্ধতলের মধ্যে যে আধান আছে কিউ তার 1/ε গুণ। এবং এই কন্ডিশন দুটো আছে, আমরা সবই প্রমাণ করব। দুটো কন্ডিশন আছে, এটা হচ্ছে বদ্ধতলের মধ্যের আধানের জন্য, কিন্তু আধানটা যদি বদ্ধতলের বাইরে অবস্থান করে তাহলে কিন্তু তড়িৎ ফ্লাক্স 0 হবে। সেটাও আমরা প্রমাণ করে আজকেই দেখব। তা আজকে চলো আমরা এটা আগে প্রমাণ করি। আগে বদ্ধতলের বাইরে আধান, বদ্ধতলের মধ্যে আধান রাখা আছে সেই জন্য প্রমাণ করি। তাহলে প্রমাণ করব, কি ধরে নেব, যে আধানটা বদ্ধতলের মধ্যে আছে। তাহলে আমরা একটা বদ্ধতল কল্পনা করব। ধরে নিলাম ও বিন্দুতে +q আধান আছে, এবং একে কেন্দ্র করে একটা বদ্ধতল কল্পনা করব। এবং ধরে নিলাম পিতে বদ্ধতলের মধ্যে একটা, আচ্ছা এস বদ্ধতল, পিতে আমাকে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বের করতে হবে। তাহলে এইটা দূরত্ব কত, ওপি মানে আর, ওপি মানে আর, এবং আধানটি যে মাধ্যমে রাখা আছে তার তড়িৎ ভেদ্যতা হচ্ছে এপসাইলন, ওপি মানে হচ্ছে আর। আচ্ছা, তাহলে পিতে আমি যদি বলি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত, তাহলে তোমরা নিশ্চয়ই বলতে পারবে। আমরা জানি কত হয় সেটা। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য পিতে যদি বের করতে হয় তাহলে আমাকে এখানে মনে মনে একটা +1 একক আছে বলে আমরা ধরে নেব। তাহলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হচ্ছে 1/4πε ইন্টু কিউ ইন্টু 1 তাদের ডিস্টেন্সের স্কোয়ার, মানে Q/r²। আচ্ছা, এইবার আমরা কি করব, এইবার পিকে কেন্দ্র করে আমরা একটা বদ্ধতল কল্পনা করব। যে বদ্ধতলটা ডিরেকশনটা হচ্ছে এটা ds যদি হয় তাহলে এটা হচ্ছে ds এর ডিরেকশন, এবং এখানে একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে বদ্ধতলটা রাখা আছে, এবং ইলেকট্রিক ফিল্ড এবং বদ্ধতলের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে আমরা গাউসের উপপাদ্য প্রমাণ করতে চলেছি। আমরা লেফট হ্যান্ড সাইড ধরে প্রমাণ করি। লেফট হ্যান্ড সাইড কি আছে, ইন্টিগ্রেশন E.ds ডট প্রোডাক্ট ভাঙলে EDS cos θ। আচ্ছা, ই এর মানটা আমরা বার করে রেখেছি এখানে 1/4πε Q/r², সেটা বসিয়ে দেবো। Q/r² ds cos θ। ঠিক আছে,
কিউ কনস্ট্যান্ট, 4 পাই এপসাইলন কনস্ট্যান্ট, তো এগুলো ইন্টিগ্রেশনের বাইরে যাবে। থাকলো কি ভেতরে, ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। একটু আগেই পড়ালাম যে এই জিনিসটা হচ্ছে কোনো একটা গোলকের অভ্যন্তরে ঘনকোণ, এই জিনিসটা হচ্ছে একটা গোলকের অভ্যন্তরে ঘনকোণ তৈরি করে এত। তাহলে এটা কিউ বাই 4 পাই এপসাইলন, যেহেতু সামনে ডিএস আছে তার জন্য খুব ঘনকোণটা খুব ছোট হবে, ইন্টিগ্রেশন ডি ওমেগা, এবং ডি ওমেগা মানে 4 পাই, আমরা একটু আগেই করলাম, তাহলে এখান থেকে করি, এখানে কিউ বাই 4 পাই এপসাইলন, ডি ওমেগা মানে ইন্টিগ্রেশন ডি ওমেগা মানে অ্যাকচুয়ালি ওমেগা, তাহলে কিউ বাই 4 পাই এপসাইলন ইন্টু 4 পাই দাঁড়ালো কিউ বাই এপসাইলন। রাইট হ্যান্ড সাইড চলে এসছে, এই যে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা কিন্তু লেফট হ্যান্ড সাইড থেকে কিন্তু রাইট হ্যান্ড সাইড চলে এলাম, অর্থাৎ আমরা কিন্তু প্রমাণ করলাম, গাউসের উপপাদ্য প্রমাণ করলাম, ইন্টিগ্রেশন ওভার দ্য ক্লোজড রিজিয়ান এস ই ডট ডিএস ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন। অর্থাৎ কোনো বদ্ধতলের মধ্যে একটা আধান রাখা আছে, সেই আধানের জন্য তড়িৎ ফ্লাক্স সেটা কত, সেটা হচ্ছে ওই বদ্ধতলের মধ্যে যে আধান রাখা আছে কিউ তার 1 বাই এপসাইলন গুণ। এটা আমরা প্রমাণ করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে তোমরা যদি ক্লাসটা ফলো করার পর তোমরা যদি তোমাদের পাঠ্যপুস্তকটা যদি পড়ে নাও, তাহলে আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, এবার আমরা গাউসের উপপাদ্যটাই প্রমাণ করব যখন আধানটা বদ্ধতলের বাইরে থাকবে। ধরো এরকম একটা বদ্ধতল আছে এবং বদ্ধতলের বাইরে একটা আধান আছে, প্লাস কিউ আধান। আমি এবার এখান থেকে ধরো দুটো লাইন টানলাম, পরিষ্কার দেখতে পাচ্ছ, তাহলে দুটো আমি ক্ষেত্র ভেক্টর পাবো, একটা এখানে তো পাবো আমরা, একটা এখানে পাবো। এটা DS1, ধরো এখানে পি আধান আছে, এখানে পি পয়েন্ট আছে, পি পয়েন্ট এর মধ্যে আছে পি পয়েন্ট, এখানে ধরো কিউ পয়েন্ট আছে, এটা ও বিন্দুতে প্লাস কিউ আধান রাখা আছে, তাহলে আমি ধরে নিলাম OP মানে R1, ও কিউ মানে হচ্ছে R2, এটা আমি ধরে নিলাম। এবং একই রকমভাবে এইদিকে ইলেকট্রিক ফিল্ড কাজ করছে, E1 ডিরেকশান এদিকে, এদিকে ইলেকট্রিক ফিল্ড কাজ করছে E2 এদিকে। তাহলে বিষয়টা আগের মতোই একদম সেম হয়ে যাবে, খালি আমরা একবারে তাহলে করে দিই। ফাই মানে হচ্ছে ইন্টিগ্রেশন E1 DS1 cos theta 1 প্লাস E2 DS2 cos theta 2, এর জন্য DS1, এটা হচ্ছে এটা DS1, এটা DS2। আচ্ছা, তাহলে আগের মতোই ই এর মানটা আমরা জানি, সেটা আমরা বাইরে করব ব্র্যাকেটের, কিউ বাই 4 পাই এপসাইলন নট এপসাইলন, এটা হবে DS1 cos theta 1 বাই R1 স্কোয়ার প্লাস এখানেও কিউ বাই 4 পাই এপসাইলন বাইরে কমন, DS2 cos theta 2 বাই R2 স্কোয়ার। কারণ আমরা জানি ই হচ্ছে 1 বাই 4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার, তাহলে ওই মানটাই আমরা এখানে বসিয়েছি E1 আর E2 জায়গায়, যথাক্রমে এখানে R1 স্কোয়ার দিয়ে এবং R2 স্কোয়ার দিয়ে। এটা তো কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনের বাইরে এসছে। আচ্ছা, তাহলে এই জিনিসটা কি হয়ে যায়, এই জিনিসটা হয়ে যায় ডি ওমেগা, এটা হয়ে যাবে ডি ওমেগা 1
প্লাস এইটা হয়ে যাবে ডি ওমেগা 2। দেখো এবার আমাকে একটা জিনিস বলো যে এখানে কিন্তু ইলেকট্রিক ফ্লাক্সটা কিন্তু এই ক্ষেত্র ভেক্টরের জন্য সেটা কিন্তু মাইনাস হবে। হ্যাঁ, কেন মাইনাস হবে? কারণ আমি বললাম যে ইলেকট্রিক ফ্লাক্সটা কখন মাইনাস হয়, যখন ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি তার ডিরেকশান যখন বদ্ধতলের দিকে হয়, বদ্ধতলের অন্তর্মুখী হয়, বদ্ধতলের দিকে যখন হবে তখন ইলেকট্রিক ফ্লাক্সটা কিন্তু নেগেটিভ। তাহলে এখানে দেখো ইলেকট্রিক ফ্লাক্সটা বদ্ধতলের দিকে, ওটা বদ্ধতল থেকে বেরিয়ে যাচ্ছে, ওটা পজিটিভ। এখানে ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটির জন্য ইলেকট্রিক ফ্লাক্সটা E2-র জন্য পজিটিভ, হ্যাঁ, কিন্তু E1-এর জন্য নেগেটিভ হবে। তাহলে এখানে আমরা সামনে একটা মাইনাস চিহ্ন বসাতে পারি, সামনে মাইনাস চিহ্ন। তাহলে ডি ওমেগা মানে 4 পাই। তাহলে দেখো অ্যাকচুয়ালি ডি ওমেগা 1 তো ইজ ইকুয়াল টু ডি ওমেগা 2, কারণ এটা গোলক, এটা গোলকের আছে, গোলকের জন্য এই দুটোরই মান 4 পাই হবে। হ্যাঁ, তাহলে কিন্তু আলটিমেটলি এটা আর এটা কেটে গেল, তাহলে 0। তাহলে এইটা আমরা বুঝতে পারলাম যে যখন একটা বদ্ধতলের বাইরে কোনো আধান থাকবে, বদ্ধতলের বাইরে কোনো আধানের জন্য ইলেকট্রিক ফ্লাক্স সেটা কিন্তু হবে 0। ঠিক আছে? আচ্ছা, তোমরা একবার গোটা বিষয়টা ভালো করে দেখে নাও। এইবার আমরা যেটা পড়ব সেটাও কিন্তু পরীক্ষার জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষায় আসে, সেটা হচ্ছে গাউসের উপপাদ্যের প্রয়োগ। তো মেনলি আমরা 4টা প্রয়োগ এখানে আলোচনা করব। তোমাদের পাঠ্যপুস্তকেও দেখবে 4-5টাই আছে, প্রত্যেকটি প্রচণ্ড ইম্পর্টেন্ট। তো আমরা প্রথমে যেটি আলোচনা করব সেটা হচ্ছে বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হয় সেটা কিন্তু তোমরা এর আগেই জানো। তো সেটা আমরা কিন্তু এখন যাচাই করব গাউসের উপপাদ্যের সাহায্যে, যে আমরা যেটা জানি সেটাই আসছে কিনা সেটা আমরা একটু যাচাই করব। তাহলে বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত সেটা আমরা চলো করি। ধরো ও বিন্দুতে প্লাস কিউ আধান আছে এবং এখান থেকে আর দূরত্বে পি বিন্দু আছে, সেখানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বের করতে হবে। তাহলে এটা যদি এপসাইলন তড়িৎ ভেদ্যতা সম্পন্ন কোনো স্থানে থাকে আধানটা, তাহলে আমরা সহজেই বলতে পারি যে এখানে পিতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হবে, ই ইজ ইকুয়াল টু, আমরা সকলেই জানি 1/4 পাই এপসাইলন কিউ বাই আর স্কোয়ার হবে। এখন এইটা আমরা ক্রস চেক করব বাই ইউজিং গাউসের থিওরেম। গাউসের থিওরেম অ্যাপ্লাই করে আমরা দেখব যে এটা বিষয়টা এটা আসছে কিনা। আচ্ছা, তাহলে আমরা কি করব? আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে আর ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ নিয়ে একটা গোলীয় গাউসীয় তল কল্পনা করব। আর ব্যাসার্ধ ঘিরে একটা, এই যে আমি একটা গোলক কল্পনা করলাম সেটাকে বলছে গাউসীয় গোলক। কেন? তার কারণ তোমরা জানো যে গাউসের উপপাদ্য সেটা কিন্তু শুধুমাত্র একটা বদ্ধতলের ক্ষেত্রে প্রযোজ্য। তো আমি যদি বদ্ধতল যদি না নিই তাহলে কিন্তু আমরা গাউসের উপপাদ্য প্রয়োগ করতে পারবো না। তাই জন্য আমরা যেখানে আমাকে ক্ষেত্র প্রাবল্য বের করতে হবে সেই ক্ষেত্র, সে তাকে ঘিরে আমরা একটা গাউসীয় গোলক আমরা কল্পনা করেছি। তাহলে আচ্ছা, আমাকে একটা জিনিস বলো তো, যে যখন আধান পজিটিভ থাকবে তখন তোমরা জানো যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ডিরেকশান হয় লম্বভাবে বাইরের দিকে। কারণ তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে আপনি কেন এখানে প্লাস কিউ আধান নিলেন, এখানে কেন মাইনাস কিউ আধান নেওয়া হলো না? প্লাস কিউ আধান তুমি নিতে পারো, মাইনাস কিউ আধানও তুমি নিতে পারো, কিন্তু তুমি যখনই ক্ষেত্র প্রাবল্য বার করছো, যে পয়েন্টে ক্ষেত্র প্রাবল্য বার করছো সেখানে তোমাকে একটা পজিটিভ ইউনিট আধান আছে বলে ধরে নিতে হবে। তো তুমি এখানে ধরলাম সাপোজ তুমি প্লাস কিউ আধান নিয়েছো, তাহলে ক্ষেত্র প্রাবল্যের ডিরেকশান কোন দিকে হবে? লম্বভাবে বাইরের দিকে। ওই পরিবাহীর আধানের বাইরের দিকে হবে লম্বভাবে। এবং যদি মাইনাস কিউ আধান নাও, ক্ষেত্র প্রাবল্যের ডিরেকশান হবে ভেতরের দিকে, অন্তর্মুখী, লম্বভাবে। তাহলে এই জিনিসটার ক্ষেত্রে এখানে কি হবে? তাহলে এটার এখানে তাহলে এই পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা কোন দিকে হবে? এই দিকে হবে, ই, লম্বভাবে বাইরের দিকে। প্লাস কিউ আধান নিয়েছি আমি এখানে। আচ্ছা, এবার আমি যদি ছোট এখানে একটা পিকে কেন্দ্র করে আমি একটা ক্ষেত্র ভেক্টর কল্পনা করলাম ডিএস, এবং যার ডিরেকশানটাও বাইরের দিকে। তোমরা জানো যে ডিএসের যে ডিরেকশানটা হয় সেটা কোন দিকে হয়? সেটা হচ্ছে
ওই তল থেকে লম্বভাবে বাইরের দিকে হয়, তাহলে এটা হচ্ছে ডিএস এর ডিরেকশান। দেখো ই আর ডিএস একই লাইনের ওপর আছে, ই আর ডিএস একই লাইনের মধ্যে থাকলে থিটাটা কত হয়? থিটাটা তোমরা জানো 0 ডিগ্রি হয়। তাহলে আমরা এবার কাজে লাগাবো গাউসের উপপাদ্য। এটা ওভার দ্য ক্লোজড সারফেস এস ই ডট ডিএস ইকুয়াল টু আমরা জানি কিউ বাই এপসাইলন, যেহেতু আধানটা এপসাইলন তড়িৎভেদ দ্বারা সম্পূর্ণ স্থানে আছে, তাহলে এটা কি হবে? ই ডিএস কস 0 ইকুয়াল টু কিউ বাই এপসাইলন। আচ্ছা, কস 0 মানে 1, তাহলে এটা লেখা না লেখা সমান, তাহলে এটা মিটিয়ে দিলাম আমি। আচ্ছা, এইটা তো কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনের বাইরে যাবে, ইকুয়াল টু কিউ বাই এপসাইলন। আচ্ছা, এইটা কত হবে? ইন্টিগ্রেশন ডিএস। ইন্টিগ্রেশন ডিএস মানে কি? এটা একটা গোলীয় তল তুমি নিয়েছো, তার ক্ষেত্রফল কত হয়? তার ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার হয়, তাহলে ইন্টিগ্রেশন করলে 4 পাই আর স্কোয়ার দাঁড়াবে। কারণ আমি এইটুকু একটা ক্ষুদ্র অংশ নিয়েছি ডিএস, হ্যাঁ, সমগ্র গোলকটাকে তো আমি অসংখ্য ডিএসের সমন্বয় হিসাবে ভাবতে পারি। তাই জন্য এখানে ইন্টিগ্রেশন যদি আমি করে দিই এই ছোটো ডিএসের ওপরে, তার মানে আমি টোটাল এরিয়াটার উপরে আমি ক্ষেত্রফলটা বার করলাম। তো টোটাল এরিয়াটার ক্ষেত্রফল হয় 4 পাই আর স্কোয়ার, তাহলে ই ইন্টু 4 পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন, দ্যাট ইজ ই ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন কিউ বাই আর স্কোয়ার। দেখো আমরা যেটা জানি সেটাই চলে এসছে, হ্যাঁ। অর্থাৎ আমি যদি একটা আধান রাখি, সেই আধান থেকে আর দূরে পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রবলের ডিরেকশন ই ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন কিউ বাই আর স্কোয়ার। আচ্ছা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে সুষমভাবে আহিত পাতলা গোলীয় খোলকের জন্য 2 নম্বর প্রয়োগ আমরা করব। সুষমভাবে আহিত পাতলা গোলীয় খোলকের জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয়। দেখো এইটার ক্যালকুলেশন আর আগেরটার ক্যালকুলেশন অলমোস্ট সেম। তাহলে আমরা সুষমভাবে আহিত কোনো পাতলা গোলীয় খোলক কল্পনা করি। ধরলাম আমরা আর ব্যাসার্ধের একটা গোলীয় খোলক আমরা কল্পনা করলাম, যার মধ্যে প্লাস কিউ আধান আছে, এটা ও পয়েন্ট। এইবার এই গোলীয় খোলকের জন্য কোনো বিন্দু ধরো এখানে আছে পি, এই পি পয়েন্টে আমাকে ক্ষেত্র প্রাবল্য বার করতে হবে, যার ডিস্টেন্স হচ্ছে ও থেকে এক্স, মানে ও পি ইজ ইকুয়াল টু এক্স। এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স। তাহলে আমরা কি করব? আমাকে আবার একটা বদ্ধতল কল্পনা করতে হবে, কারণ বদ্ধতল না কল্পনা করলে আমরা গাউসের থিওরেম অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে আমরা এখানে একটা এক্সকে কেন্দ্র একটা বদ্ধতল আমরা কল্পনা করলাম। ঠিক গোল হয়নি, গোলাকারই হবে, গাউসীয় তল, গাউসীয় গোলক একটা অ্যাকচুয়ালি। তাহলে এখানেও একই রকম হবে, তাহলে আগেরটার মতোই হবে। ই ডট ডিএস ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন অ্যাকর্ডিং টু গাউসের থিওরেম। তাহলে এইখানে যদি আমরা আগের মতোই একদম এখানে যদি আমরা একটা ডিএস কল্পনা করি, তাহলে ডিএস আর ই একই ডিরেকশানে হয়, ডিএসও যে ডিরেকশানে, ইও সেই একই ডিরেকশানে। অতএব এখান থেকে আমরা লিখতে পারি ইডিএস, কারণ কস 0টা লিখলাম না ওটা, কারণ এদের মধ্যেও অ্যাঙ্গেল 0, ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন, এটা বাড়ে ইন্টিগ্রেশন ডিএস ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন ই ইন্টু, আচ্ছা ডিএস মানে এই বড় গোলকের ক্ষেত্রফল, এই বড় একটা গোলক নিয়েছি যার ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে তার ক্ষেত্রফল হবে 4 পাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন। অতএব ই ইজ ইকুয়াল টু কিউ বাই 4 পাই এপসাইলন এক্স স্কোয়ার।
অর্থাৎ পাতলা গলীয় খোলকের জন্য কোনো বিন্দুতে আমরা ক্ষেত্র প্রাবল্য বার করলাম। অলমোস্ট আগেরটার মতোই। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আমরা 3 নম্বর প্রয়োগটা পড়ব। 3 নম্বর প্রয়োগটা বলেছে সুষমভাবে আহিত কোনো পরিবাহী তারের জন্য, সুষমভাবে আহিত পরিবাহী তারের জন্য, পরিবাহী তারের জন্য কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য বার করব, ঠিক আছে? এবং এটা অসীম দৈর্ঘ্যের তার, এটা অসীম দৈর্ঘ্যের তার হবে। তো অসীম দৈর্ঘ্য আমরা তো নিতে পারি না, আমরা এল দৈর্ঘ্য নিলাম, আমরা এল দৈর্ঘ্যের একটা তার নিলাম, পরিবাহী তার, কারেন্ট ক্যারি করছে। ধরো এইখান থেকে পি দূরে, আর দূরে পি পয়েন্টে আমাকে ক্ষেত্র প্রাবল্য বার করতে হবে। তাহলে আমি কি করব? আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস ধরে নিচ্ছি, যে মনে করি বা ধরি একক দৈর্ঘ্যে আধান ল্যামডা, অতএব এখানে এল দৈর্ঘ্য আছে, এল দৈর্ঘ্যে আধান কত হবে? এল ল্যামডা, এটা আমরা ধরে নিলাম। তাহলে এই হচ্ছে একটা এল দৈর্ঘ্যের আহিত পরিবাহী তার, হ্যাঁ, কারেন্ট ক্যারিং কন্ডাক্টিং ওয়্যার। তাহলে এখান থেকে আর দূরে পি পয়েন্টে আমাকে ইলেকট্রিক ফিল্ডটা বার করতে হবে। তো স্বাভাবিকভাবে এবারও আমাকে একটা বদ্ধতল কল্পনা করতে হবে। বদ্ধতল না কল্পনা করলে আমরা গাউসের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারবো না। তো কি হবে সেই বদ্ধতলটা? আমরা যেটা করব, আর ব্যাসার্ধকে নিয়ে আমরা একটা চোঙ কল্পনা করব। আমরা একটা আর ব্যাসার্ধের একটা চোঙ কল্পনা করলাম। এইখানে পি, এখানকার পয়েন্ট হচ্ছে পি। আচ্ছা, এখানে যদি পয়েন্টটা পি হয়, তাহলে এখানে একটা ছোট অংশ আমি কল্পনা করেছি ডিএস, যার ডিরেকশানটা হচ্ছে এইদিকে, ডিএস। এইবার তোমরা আমাকে বলো যে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশানটা কোন দিকে হবে? ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশান তো বাইরের দিকে হবে, কারণ এদিকে যদি ডিএসটা হয়, এইদিকে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশানটা এদিকে হবে, ই। এবং কিছু ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি বাইরের দিকে থাকবে, এই বাইরের দিকেও থাকবে, এদিকেও কিছু ফিল্ড ইন্টেন্সিটি থাকবে। এইবার এইখানে একটা কথা বোঝার আছে। দেখো, এখানে ই আর ডিএসটা একই ডিরেকশানে, ই আর ডিএস যদি একই ডিরেকশানে হয়, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত? এদের মধ্যে অ্যাঙ্গেলটা থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। তাহলে স্বাভাবিকভাবে যদি থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হয়, তাহলে এখানে তড়িৎ ফ্লাক্সটা এক্সিস্ট করছে, ইলেকট্রিক ফ্লাক্স থাকবে। কিন্তু এইদিকে দেখো, ই এর ডিরেকশান এই দিকে হওয়ার জন্য আবার ডিএস এর ডিরেকশান এই দিকে, ডিএস এর ডিরেকশান এই দিকে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ডিরেকশান এই দিকে। তাহলে এখানে কিন্তু থিটাটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, এবং থিটাটা 90 ডিগ্রি হয়ে যাওয়ার জন্য এখানে কিন্তু তড়িৎ ফ্লাক্সটা 0, এখানে কিন্তু তড়িৎ ফ্লাক্সটা 0। হ্যাঁ, তাহলে এইটাই বোঝার জায়গা যে এইদিকে কিন্তু ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি থাকলেও তার কিন্তু কোনো ভ্যালু থাকছে না, ঠিক আছে? তো এইটা তোমাদের দেখানোর দরকার নেই, খালি তোমাদের বোঝানোর জন্য বললাম। তো এই দিকে ফিল্ড ইন্টেন্সিটি থাকলেও তার কিন্তু কোনো ভূমিকা নেই। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এইখানে তাহলে এবার গাউসের উপপাদ্যটা কাজে লাগাবো। ই ডট ডিএস, আচ্ছা, ইজুকাল টু কিউ বাই এপসাইলন। কিউ মানে তো এখানে এল ল্যামডা, টোটাল চার্জ হচ্ছে এল ল্যামডা বাই এপসাইলন। এখানেও ই আর ডিএস একই আছে, তাই জন্য ই ডিএস কস 0টা লিখলাম না, আর এল ল্যামডা বাই এপসাইলন। ই ইন্টিগ্রেশনের বারে কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন ডিএস ইকুয়াল টু এল ল্যামডা বাই এপসাইলন। আচ্ছা, এইবার ইন্টিগ্রেশন ডিএসটা কত হবে? চোঙের বক্রতলের ক্ষেত্রফল তোমরা জানো 2 পাই আর এইচ, মাধ্যমিকে পড়েছো তোমরা। 2 পাই
ইন্টু তার রেডিয়াস ইন্টু তার হাইট। তাহলে আমরা তো হাইটটা নিয়েছি এল, ব্যাসার্ধটা আর আছে, অতএব ই ইন্টু 2 পাই আর এল ইকুয়াল টু এল ল্যামডা বাই এপসাইলন। কাটাকাটি করলে এলটা গেল, অতএব ই ইজ ইকুয়াল টু ল্যামডা বাই 2 পাই এপসাইলন ইন্টু আর। তো এটাকে আমরা মনে রাখার জন্য এরকম করে মনে রাখতে পারি 4 পাই দিয়ে 1/4 পাই এপসাইলন 2 ল্যামডা বাই আর। এইটা হচ্ছে অসীম দৈর্ঘ্যের কোনো ঋজু পরিবাহী তারের ক্ষেত্রে কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান। অসীম দৈর্ঘ্যের একটা আহিত ঋজু পরিবাহী তার নিকটবর্তী কোনো জায়গায় তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের রাশিমালা এইটা হয়, ই ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন 2 ল্যামডা বাই আর। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এইবার আমরা যেটা করব, লাস্ট ফাইনাল টপিক আজকের, সেটা হচ্ছে একটা সমতল পাথ দেওয়া আছে, একটা সুষমভাবে আহিত পাতলা সমতল পাতের জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য আমরা বের করব। ঠিক আছে, তাহলে আমরা একটা সমতল পাত কল্পনা করি। আচ্ছা, এটা আহিত, মানে বোথ সাইডে চার্জ আছে, প্লাস চার্জ, ওইদিকেও আছে এদিকেও আছে, দুটো পৃষ্ঠ তার, এবং এখান থেকে নিকটবর্তী কোনো বিন্দু ধরো পিতে বের করতে হবে তড়িৎ প্রাবল্য। এদিকেও যদি পি থাকে তাহলে ওইদিকেও নিশ্চয়ই আরেকটা পি ড্যাশ আছে, একই দূরত্ব আছে, ডিস্টেন্স সেম। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা পাল্টে যাবে, শুধু ইলেকট্রিক ফিল্ডটা ই এদিকে হবে এটার জন্য, এদিকে তার জন্য হবে ই এদিকে। সুষমভাবে আহিত পাত, একটাই মতো পাত আছে, আবার দূরত্বও সেম, এদিকেও আর দূরত্ব এদিকেও আর দূরত্ব, তাহলে ইলেকট্রিক ফিল্ড মাস্ট বি সেম, কিন্তু তাদের ডিরেকশনটা হবে উল্টো দিকে। কিন্তু আমাকে পি বিন্দুতে আমাকে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বের করতে হবে। তার জন্য আমরা কি করব? তার জন্য আমাদেরকে এখানে একটা বদ্ধতল কল্পনা করতে হবে, কারণ আমরা জানি বদ্ধতলটা না হলে আমরা অ্যাপ্লাই করতে পারবো না গাউসের থিওরেম। তো আমরা এখানে বদ্ধতল হিসাবে একটা সিলিন্ডারকে কল্পনা করলাম। তো সিলিন্ডার যদি হয় তাহলে তার দুটো ক্ষেত্রফল, একটা হচ্ছে ডিএস, এইদিকেও এটা ডিএস এর ডিরেকশান এইদিকে ডিএস এর ডিরেকশান এইদিকে, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশানের সঙ্গে, তাহলে বুঝতে পারছো তো এদিকে ছিল ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশান, এটার ডিরেকশান এদিকে, তাহলে ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে ডিএস এর ডিরেকশানটা হচ্ছে পুরোপুরি 0 ডিগ্রি। তাহলে আমরা যদি এখানে একটা জিনিস কাজে লাগাই, আচ্ছা এখানে আমরা ধরে নিই যে একক ক্ষেত্রফলে আধানকে আমরা সিগমা ধরবো, সিগমা। আচ্ছা, তাহলে ডিএস ক্ষেত্রফলে, এই যে ডিএস ক্ষেত্রফলে কত আধান থাকে সেটা হচ্ছে সিগমা ডিএস। এবার আমরা গাউসের উপপাদ্যটা কাজে লাগাবো, ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন। তো কিউ মানে তো আধান, এখানে সিগমা ডিএস হবে, সিগমা ডিএস বাই এপসাইলন। আচ্ছা, এখানে একবারে করে দিচ্ছি ই ডট 2ds করে দিচ্ছি। হ্যাঁ, ডট মানে গুণফল, কারণ এখানে দুটো আছে, দুটো ক্ষেত্রফল আছে, তাই জন্য 2ds করে দিলাম। আর তাদের মধ্যে তো অ্যাঙ্গেল তো 0, তো cos 0 1 সেটা আর লিখছি না। আচ্ছা, তাহলে এখান থেকে ডিএস চলে গেল, তাহলে চলে আসলো ই ইজ ইকুয়াল টু সিগমা বাই 2 এপসাইলন। এইটা হচ্ছে কোনো সুষমভাবে আহিত পাতলা সমতল পাতের জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। তো আজকে আমরা তড়িৎ ক্ষেত্র অধ্যায়টা শেষ করলাম। তোমরা বাড়িতে ভালো করে পড়ো, গাউসের উপপাদ্য এবং তার প্রয়োগ, এই দুটো জিনিস প্রচণ্ড ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তোমরা বাড়িতে একাধিকবার পড়ো, একসঙ্গে বারংবার পড়ো, তাহলে কিন্তু তোমরা পারবে আশা করি, তাহলে আর তোমাদের কোনো অসুবিধা থাকবে না।
তো আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ হলো। তোমরা প্রত্যেকে ভালো থেকো। ঠিক আছে, ধন্যবাদ।